নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এবছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও বিলম্বিত হবে। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কতদিন সময় নেওয়া উচিত তা নিয়েও কথা বলেন দলের মহাসচিব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে বিএনপির কেন মত নেই তারও যুক্তি তুলে ধরেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল এক নম্বর। দুই নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? লোকাল গভর্নমেন্ট ইজ নট, মানে এটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। নির্বাচন ইস্যুতে জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বলেছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলেছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। তো পার্থক্য তো দেখছি না। জনদুর্ভোগ বাড়বে মন্তব্য করে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোরও সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যারা বলে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। সকালে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ এবং রিফ্লেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। এই মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আদালতের শুনানি শেষে তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা
রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন বলেন, খালেদা জিয়া যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য উচ্চ আদালত সাজার রায় বাড়িয়েছিল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় সময় সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানান, পারিবারিক সান্নিধ্য এবং হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চলছে ভিডিও থেরাপি। বেগম জিয়া এখন হাঁটতে পারছেন, শারীরিক অবস্থা উন্নতির দিকে। এদিকে দলীয় চেয়ারপারসনের খবর নিতে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট, ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। স্থানীয় সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউএনডিপির 6 সদস্য। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে প্রথমে সিইসি এবং পরে ইসি সচিব এবং সিনিয়র সচিবদের সাথে বৈঠক করেন ইউএনডিপির প্রতিনিধি দলটির সদস্যরা। জাতীয় নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি ইসির কোনো চাহিদা আছে কিনা, থাকলে কি করে সহায়তা দিতে পারবে সংস্থাটি, সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দর্শক, আমাদের সহকর্মী আবু সাইদ অপু রয়েছে নির্বাচন কমিশনে। আমরা এখন যুক্ত হয়ে তার কাছ থেকে জেনে নেব সার্বিক খবর। অপু, সিএসির সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়বস্তু কি ছিল আমাদের জানাবেন। এর সাথে আরো জানাবেন যে জাতীয় নির্বাচনে কেমন ধরনের সহযোগিতা, কোন ধরনের সহযোগিতা করতে চান সংস্থাটি, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। নাদিয়া, আপনি শুরুতেই যেমনটি বলছিলেন, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন, এই সার্বিক নির্বাচন আসলে প্রস্তুত করার আগে সংবিধান অনুযায়ী কিন্তু ভোটার তালিকা যে হালনাগাদের বিষয়টি, সেটি কিন্তু আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আসলে সেই ভোটার তালিকা কতটুকু পুঙ্খানুভাবে সূক্ষ্মভাবে যেন করা যায়, যাতে করে কোনো প্রশ্ন না থাকে, যাতে করে কোনো আপিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইউএনডিপি এভাবে সহযোগিতা করবে, সেটিও কিন্তু আশ্বস্ত করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে টেকনিক্যাল সাপোর্টগুলো রয়েছে এবং যারা আসলে নির্বাচনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন এবং যে সফটওয়্যার ভিত্তিক যে কার্যক্রমগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের যে কান্ট্রি ডিরেক্টর রয়েছেন তিনি সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আজকে
সকাল 11:30 তারা আসেন। এসে প্রথমেই যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে তারা কথা বলেন। এরপর পরেই কিন্তু 320 নম্বর রুমে তারা একটি বৈঠক করেন এবং সেখানে 4 কমিশনার সহ সিনিয়র সচিবরা আসলে সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে তারা আলোচনা করেছেন এবং সেখানে আলোচনার পরে তারা আমাদের গণমাধ্যম কমিটির সাথে কথা বলেছেন এবং গণমাধ্যম সাথে কথা বলার সময় যে জাতিসংঘের যে আবাসিক সমন্বয়কারী যে গোয়েন লুইস তিনি আসলে গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে তারা এই নির্বাচন কমিশনের সাথে সংযুক্ত হয়েছেন একটি কারণে, যাতে করে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায়। সেজন্য টেকনিক্যাল যে ধরনের সাপোর্টগুলো দরকার এবং যে ধরনের সফটওয়্যার দরকার এবং যে ধরনের মাঠ পর্যায়ে একটি নির্বাচন আসলে গ্রহণযোগ্য করতে গেলে কী ধরনের সহযোগিতা দরকার সেটি কিন্তু আসলে আবাসিক এই যে প্রতিনিধি জাতিসংঘের গোয়েন লুইস তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর পরপর কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই নির্বাচনের বিষয়ে যেমন তাদের সাথে কথা হয়েছে তেমনি আরেকটি বিষয় তিনি স্পষ্ট করেছেন যে নির্বাচনে যেন কোনো প্রশ্নবিদ্ধতার বিষয়টি না আসে সেটি কিন্তু আসলে স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, সেমনটি তিনি জানিয়েছেন। যার ফলশ্রুতিতে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে 1974 সালের পর যখন নির্বাচন কমিশন গঠিত হয় এর পরপর কিন্তু কোনো সংস্থাই কিন্তু আসলে নির্বাচন কমিশনে এভাবে কোনো তারা অফিস করেনি, যেটি ইউএনডিপি আসলে করতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউএনডিপি এখানে একটা অফিস করেছে। আমরা যদি একটু দেখাতে চাই, আসলে এই অফিস থেকেই কিন্তু এই আগামী নির্বাচনের সার্বিক কর্মযজ্ঞগুলো যেগুলো আছে সেগুলো আসলে পরিপালন করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, একটা চাকচিক্যতা পরিবেশের মধ্যে ইউএনডিপির যে কর্মকর্তারা রয়েছেন বাংলাদেশে তারা দায়িত্বে রয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সার্বক্ষণিক এই জায়গা থেকে আসলে বিষয়গুলো মনিটরিং করবেন এবং আগামী 10 দিনের মধ্যে একটি প্রস্তাবনা তারা দেবেন ইউএনডিপির যারা সদস্যরা রয়েছেন এবং এই 10 দফা প্রস্তাবনার মধ্যে পরে তাদের সাথে আরেকটি বৈঠক হবে এবং এই বৈঠকের পরপরই আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনটি কীভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায় সেই বিষয়টি তিনি জানিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় নাদিয়া, আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি আসলে হতে যাচ্ছে সেটি যেন 14, 18 এবং 24-এর মতো কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়টি মাথায় রেখে এবং প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময়সীমা সেই সময়সীমার মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, যাতে করে একটি মানুষ ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারে তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তো আসলে নাদিয়া, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি জানাচ্ছিলেন সিএসি এবং ইউএনডিপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে সবশেষ খবর। চলে যাব পরের সংবাদে। ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী 15,000 বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায় সহ নামে বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত এবং তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত 29 জানুয়ারি বিআরটি এতে নোটিশটি পাঠায় দুদক উপপরিচালক নুরুল হুদা। গায়ে কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ক্যাডেট শিক্ষানবিশ এসআই ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। সচিবালয় 1 নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে ষষ্ঠ সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে সোমবার বিকেল 3:30টায় এক সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় না করে কেন আমরা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো, রাস্তায় রাস্তায় বসে থাকবো? এটা কি আমাদের প্রাপ্য ছিল? এটা তো আমাদের প্রাপ্য না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা অনশন কর্মসূচি পালন করব। চাঁদাবাজ এবং স্বৈরাচারের দোসরদের এদেশে স্থান হবে না বলে মন্তব্য করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। 18 বছর যে অপমান সহ্য করা হয়েছিল 5 আগস্টের পর সেই অবস্থা থেকে পুলিশ মুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, সকলের সহযোগিতা প্রয়োজন। সব সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আনা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
সন্ত্রাসী দেখি আমরা, চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই। দর্শক, এবার মাই টিভি বিশেষ। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে নাভিশ্বাস উঠছে। কাঁচা বাজার সহ চাল, তেল, ডাল, চিনি, আটা, ময়দার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। হঠাৎ করে বেড়ে যাওয়া আলু, পেঁয়াজ এবং রসুনের দামও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে চালের বাজারেও দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে। কিভাবে চলছে নিম্নবিত্তদের জীবন, তাই নিয়ে সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ের ঠিক যে প্রধান সড়ক রয়েছে, সেই সড়কের এই ফুটপাথে প্রতিদিন দুপুরে এই অসংখ্য খেটে খাওয়া মানুষ এখানে এসে জড়ো হয়। আর উদ্দেশ্য হচ্ছে তারা দুপুরের একবেলা খাবার খাবে এখানে। কারণ এই খেটে খাওয়া মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে উপার্জন করে, সেই উপার্জন দিয়ে কোনোভাবেই তারা পরিবারের প্রত্যেকটি সদস্যের খাবার নিশ্চিত করতে পারে না। আর এর অন্যতম কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে কেমন আছেন এই খেটে খাওয়া মানুষগুলো? একবেলাও খাই, দুই বেলাও খাই, বাজারে তো সবকিছুর দাম। নফি চলতে কষ্ট, এক বেলা খায় আরেক বেলা না খায়, আরো সমস্যা হইব সামনে, যে অবস্থা দেখা যাইতেছে। কষ্ট হইলেও এখন থাকা লাগবে, এখন জীবনটাই তো কষ্ট। আগে ইনকাম করতাম 1000 বলছে, এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। পরিবার চালাইতে কষ্ট হয়, নিজে চলতে কষ্ট হইতাছে, কষ্ট হয় দিকেই তো আজকে এই অবস্থা। চলিয়ে যেভাবে টুকটাক করে সংসার কোনো মতো, এভাবে তার জীবন চলে না। এরকম চলতে থাকলে তো দেশ পুরো ঢাইশ হয়ে যাবে। একটি মানুষের প্রতিদিনের যে মৌলিক চাহিদা রয়েছে, সেই চাহিদাটুকু মেটাতেও হিমশিম খেতে হচ্ছে রাজধানীর নিম্নবিত্ত মানুষগুলোর। রাজধানীতে যারা দিনমজুর রয়েছেন তারা একটি হিসেব তুলে ধরেছেন প্রতিদিনের আয় এবং ব্যয়ের, যেখানে নেই কোনো সামঞ্জস্যতা। পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন দিনমজুর হিসেবে কাজ করলেও দিন শেষে তারা 3 বেলা খাবার এবং থাকার খরচ নিশ্চিত করতে পারছেন না এই রাজধানীতে। দ্রব্যমূল্যের কষাঘাতে অনেকটাই হতাশাগ্রস্ত এই মানুষগুলো। 3 বেলা খাওয়া অনেক কঠিন। 2 কেজি বোতল টুকাইলে বেশি মাত্র 60 টাকা। তো ইহতে চাইলি কেন না, ঘর ভাড়াই দিব না খাম। নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করেন যে পয়সা কামাই করে পয়সা দিয়ে সংসার চালার মতো না, সংসার চালানো যায় না, সম্ভব না, অসম্ভব হয়ে যায়। বিষম অসুবিধার মধ্যে পড়ে যাবো। বাজারটা তো এখন চড়া, আগে বলে সরকারে চুরি করে খাইছে, এখন চুরিটা করে কেটাই দিতে বুঝতে পারতেছি না। সবার আগে আপনাদের জন্য দোয়া করলাম যেন আল্লাহ পাক আপনাদের হেফাজত করে। বাংলাদেশে প্রথম আপনারা একটা রিক্সা চালকের খরচ আর ইনকাম হিসাবে জাতির সামনে তুলে ধরার জন্য আপনারাই প্রথম জিজ্ঞাসা করলেন। আমাদের জীবন হলো একদম নির্বিশ্বাস, আমরা যে কিভাবে যানজট হলে তো কাজই করতে পারতাছি না। দ্রব্যমূল্য সর্বস্তরে ক্রেতাদের নিয়ন্ত্রণে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই বারবার জানিয়েছেন বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের যে গতি, সেই গতি যদি আরও বেগবান করা যেত, তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান হওয়া শুরু করত। পাশাপাশি দীর্ঘদিনের যে একটি চিহ্নিত সমস্যা এই দ্রব্যমূল্যের জন্য, সেটি হচ্ছে সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তাদের বিরুদ্ধে কঠোর এবং দৃশ্যমান ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আরও আন্তরিক এবং কঠোর হতো এ বিষয়ে, তাহলে কিছুটা হলেও এই সমস্যার সমাধান করা যেত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা, সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। পদ্মার কোল ঘেঁষা সিল্ক সিটি রাজশাহী। শীতের সন্ধ্যায় নগরীর সিএনবি মোড়ের একপাশে ফুটপাত জুড়ে বসেছে ব্যতিক্রমী শাকের হাট। বেশ কয়েকজন নারী সারিবদ্ধভাবে বসে ধারালো বটিতে কাটছে নানা জাতের শাক। প্রতিনিধি শাহরিয়ার অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন।
ক্রেতাদের ভিড়ে জমজমাট শাকের হাট। একেবারে রান্নার উপযোগী করা শীতকালীন নানা স্বাদের টাটকা শাক মিলছে এই হাটে। দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন ধরনের শাক বিক্রি করছে রাজশাহী নগরীর শ্রীরামপুরের জীবনযোদ্ধা মলি। সর্বনাশা পদ্মা কেড়ে নিয়েছে তার বসতভিটা। ৯ ভাই বোনের অভাব অনটনের সংসারের হাল ধরে জীবনযুদ্ধে সফল এই অদম্য নারী। শাক বেচি, পরে বেচতে বেচতে অনেক বেচা হয়। আগে বিটির বিহি দিলাম, বিটি বড় হলো, তারপরে আবার টাকা পয়সা গুছলাম, ওর ভিতর দিয়ে মুরগি পুষতাম, গরু পুষতাম, ওই টাকা দিয়ে সবাই মিলে কাজ করে জায়গা কিনলাম অল্প একটু। আমার গর্ব হয় যে আমার দ্বারাতে আরো মানুষ কর্ম করে খাচ্ছি, আরো মানুষ ভালো থাকছে। তা আমি চাই যে শাকটা আমি যদি মরেও যাই, শীতের জানে থেকে যাই। মলির মতো স্বাবলম্বী হয়েছে বেশ কয়েকজন নারী। ব্যতিক্রমী এই শাকের হাটেই খুঁজে পেয়েছে তাদের জীবিকার সন্ধান। যখন মানুষ খাওয়া ধরলো, আমরাও কিছু কিছু অল্প অল্প করে 1-2 কেজি করে নিয়ে আনতে তখন আমরা এই শাকের বিজনেসটা শুরু করলাম। যে মানুষ তো খাচ্ছে, তাহলে আমরা আর একটু বাড়িয়ে নিয়ে গেলে আরো অনেক মানুষ খাবে, আর আমাদেরও 2 পয়সা আয় করা হবে। আমার খুব কষ্ট হতো সংসারে ছেলেপিলে মানুষ করতে, সবার দেখা দেখি তখন আম্মু বিক্রি করতে লাগলাম। কনকনে শীতের সকালে পদ্মার চর থেকে কুয়াশা ভেজা খেসারি, ছোলা, সরিষা, বথুয়া সহ নানা পদের শাক কিনে এনে কেটে বিক্রি করছে ব্যস্তই শহরে। বাড়তি আয়ে ঘুরে দাঁড়িয়েছে এসব জয়িতারা। ব্যস্ত জীবনে কাটাকুটির ঝামেলা এড়াতে কুচি করে কেটে ধুয়ে রাখা মুখরোচক শাক স্বাচ্ছন্দ্যে কিনছেন ক্রেতারা। দাম কিছুটা বেশি হলেও কেটে ধুয়ে রাখা নানান পদের শাক পেয়ে খুশি তারাও। মা ভাবিদের বোনদের বাসায় নিয়ে যে এই শাক কাটা আসলে অনেক ঝামেলাপূর্ণ হয়, তাই এখান থেকে বিভিন্ন রকম শাক নিয়ে যাই আমরা। ভালো লাগছে যে কাটা পাওয়া যাচ্ছে, আমাদেরকে আর বাসায় যে বেশি খাটনি করা লাগবে না। বাজারে আসলে এমনি নর্মাল শাক পাওয়া যায় বাট এরকম পরিপাটি কিংবা এরকম ই করে কাটিয়ে দেয় না সাধারণত। পদ্মার চর থেকে সংগ্রহ করা হয় পুষ্টিকর হরেক রকমের শাক। দক্ষ হাতে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে প্রকার ভেদে এসব শাক বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে বেচা কেনা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।